এই ওরা বাইর দিক যাইস না, অমুখ ঘটক যাইতে দেখছি, এনে আয়, আমাগো লগে লুকাইয়া থাক। আচমকা কারো কণ্ঠস্বর শুনে মাঝপথেই থমকে দাঁড়ালো ওরা। চারপাশে সন্ধ্যার আঁধার নেমে এসেছে। মাগরিবের আজান শেষ হয়েছে। বৈশাখ মাস, চলছে বোরো ধান কাটার মৌসুম, তাই বাতাসে কাঁচা ধানের গন্ধ। ঝোপের আড়ালে ঝিঝি পোকা ডেকে যাচ্ছে। পাশের গোয়ালঘর থেকে বাছুরের গলায় বাঁধা ঘণ্টার টুংটাং শব্দ ভেসে আসছে। চোরেলে যাতে সহজেই বোঝা যায় তাই আরিস ভাই ছোট দুটো ঘণ্টা বেঁধে দিয়েছে। এই নিয়ে কত হাসাহাসি করেছে ওরা। আকাশে ধূসর মেঘের ঘন ঘটা, না জানি কখন ঝড় ওঠে। মাগরিবের নামাজটা পড়ে উঠতেই মনে হলো গোয়ালে ধূপ দেওয়া হয়নি। এদিকে জঙ্গল বিধায় মশার উপদ্রব বেশি। মশার কামড়ে অবলা গরু দুটো ছটফট করে। একটু ঘুঁটে কিংবা ধূপের ধোঁয়া দিলে মশা কম লাগে। কিন্তু এখন এখানে কার কথা শুনতে পেল? কে ডাকলো? তার নাম ধরেই তো ডাকলো মনে হলো। সে দূরের কথা একটু কম শোনে, কিন্তু এই ভর সন্ধ্যায় এদিকে কে আসবে? চোর টোর না তো? সে ভীতু নজরে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। কেউ নেই, কাউকে দেখতে পেল না। ডানে বামে সামনে পেছনে মানুষের চিহ্ন নেই। তাহলে কি মনের ভুল হবে হয়তো? সে যাওয়ার জন্য পা বাড়াতেই পাশের জঙ্গল কেমন নড়ে চড়ে উঠল। পাতার ফাঁক দিয়ে দিয়ার আধখানা মুখ দেখা গেল। সে হাত নেড়ে ফিসফিস করে তাকাতেই ডাকছে, কানা সেমরি, এদিকে তাকা, কানেও হুনে না বালটা আমার। দিয়ার দাঁত পিষে বলা কথাগুলো শুনে ভালো করে তাকিয়ে দেখল দিয়া নয়, এখানে ধারা সারা হিয়াও রয়েছে। বড় কচু পাতার আড়ালে লুকিয়ে আছে। কিন্তু লুকাচ্ছে কেন? সে অবাক হয়ে এগোতেই তখন বাড়ি থেকে তার মায়ের গলা ভেসে এলো, ওরা, এই ওরা, কই গেলি? বাইতাই তো মা। তখন ধারা বলে উঠল, বিয়া বইতে না চাইলে জলদি এনে আয় সেমরি, নয়তো সংসা যাইয়া ঘটকের সামনে বহাইয়া রাখব। মায়ের ডাকার ধারার কথা শুনে বুঝতে বাকি রইল না তার। নিশ্চয়ই ঘটক তাদের বাড়িতেও ঢুকেছে, নয়তো মায়ের সামনে দিয়েই তো এলো। তাহলে আবার ডাকছে কেন? তাছাড়া এই ঘটককে দেখলেই গ্রামের প্রায় কুমারী মেয়েরা লুকিয়ে পড়ে, পালাতে চায়। কারণ কোনো মেয়ে ডাঙ্গর হইলেই তার পেছনেই লেগে থাকে এই লোক। যাকে নজরে পড়ে তাকেই বিয়ে পিড়িতে বসিয়ে ছাড়ে। যতই মেয়ের বয়স কম হোক বা পড়ার দোহাই দিক, কাজ হয় না কোনো। যেন একটা মেয়ের জীবনে বিয়েটাই সব কিছু। বিয়ে ছাড়া কোনো গতি নেই, বিয়ে ছাড়া বাঁচা যায় না। সংসারের ঘানি টানাই মেয়েদের জীবনের একমাত্র লক্ষ্য। বলা বাহুল্য, যেসব বাড়িতে বিবাহযোগ্য মেয়ে আছে সেসব বাড়িতে ঢু মারতে থাকেন, যেন ওগুলো ওনার মামার বাড়ি। না ডাকলেও আসা জায়েজ। আর এসে যে কাজটা করেন, মুখে পান গুজে গরুর মতো জাবর কাটতে কাটতে পাত্রের নামে গুণকীর্তন শুরু করেন। তন্মধ্যে প্রথম 4টি গুণ, এমন ছেলে দুনিয়ায় আর দুইটা নাই, মেলা জমি জমা, বড় ব্যবসা, ছেলে ভদ্র। পুরনো সেই কাসুন্দি ঘাটতেই থাকেন, যা একবার শুরু করলে থামার নাম নেয় না। যেন মিথ্যা কথার জলজ্যান্ত মেশিন একটা। মাঝে মাঝে সে ভেবে পায় না তার বউ তাকে সহ্য করে কিভাবে। লোকটা যে এত মিথ্যা বলে, এর বউকে মারে না? কিভাবে মারে? একটা পা ল্যাংড়াও তো হয় না। হলে অন্তত তারা কিছুদিন শান্তিতে থাকত। শুধু এই লোকের অত্যাচারে বাড়িতে শান্তিতে থাকা যায় না। কখন হঠাৎ করে পাত্র নিয়ে হাজির হয়, এরপর ধরে বেঁধে বিয়ে। এভাবেই তো সুমাইয়ার হুমায়রা আপাদের বিয়ে হয়েছিল। বড় বোনদেরকে বিদায় করিয়ে তাদের পেছনে লেগেছে। বিগত কয়েক মাস ধরে ঘন ঘন আসছেন উনি, যদিও এর একটা কারণ রয়েছে। কারণ হলো ধারা সারা দিয়া হিয়া আর সে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছিল। সুযোগ বুঝে ঘটকের সাইকেল গোবরের মধ্যে ফেলেছিল।
লোকটা সাইকেলের অবস্থা দেখে এমনভাবে তাকিয়েছিল যেন পৃথিবীর সবটুকু দুঃখ ওনার ভাগ্যে নেমে এসেছে। ওদের মুখ দেখে বুঝেও ছিলেন এ কাজ তারাই করেছিল। তারপর থেকে উনিও তাদের পেছনে লেগে আছেন, যেন দুই দলের অদৃশ্য খেলা চলছে যে, তোরা আমার সাইকেল গোবরে ডুবিয়েছিস, এবার তোদেরকে বিয়ে দিয়ে গ্রাম ছাড়া করব। আর তাদের কথা, বুইড়া তুই যতই পাত্র নিয়ে আসিস আমরা কিছুতেই ধরা দেব না, বিয়ে আমরা করবই না। পায়ের কাছে ঢিল পড়তেই তার ধ্যান ভাঙল। পুরনো কথা ভাবার সময় নেই, আগে নিজের বিয়েটা বাঁচানো দরকার। তাই দৌড়ে গিয়ে বাকিদের পাশে বসে পড়ল। সবাই বড় বড় ঢাল ঢাল কচু পাতা মাথার উপর টেনে নিয়েছে। বাইরে থেকে দেখলে মনে হবে 5টা লকলকে কচু গাছ এমনি পাশাপাশি দাঁড়িয়ে আছে। কেউ নেই এখানে, কিচ্ছুটি নেই। কচু গাছের নিচে কেই বা থাকবে, তবে মশাগুলোর যেন ঈদ লেগেছে। ঝাঁকে ঝাঁকে এসে হাত পা গাল ঘাড় যেখানে জায়গা পাচ্ছে সেখানেই হুল ফুটিয়ে রক্ত চুষে খাচ্ছে। সেই সঙ্গে চুলকানি তো আছেই, কিন্তু 5 জনের কারো জোরে জোরে চুলকানোর সাহস হচ্ছে না। যদি কচু পাতা নড়ে ধরা খেয়ে যায়, যদি কেউ দেখে ফেলে, তাই মুখখানা বিকৃত করে অনবরত মশার কামড় সহ্য করছে। বেশ কিছুক্ষণ এভাবে অনড় হয়ে চুপচাপ বসে রইল। ঘটকের সাইকেল এখনো ভূয়া বাড়ির আঙিনায় দেখা যাচ্ছে। আপদটা এখনো বিদায় হয়নি, কিন্তু যেখানে 5টা সমবয়সী যুবতী একসঙ্গে থাকে সেখানে কি নীরবতা বেশিক্ষণ টেকে না। টিকানোর চেষ্টা করাও অসম্ভব। এজন্যই বোধহয় সবার প্রথমে ধৈর্য হারালো ধারা। হাতে বসা মশাটা পিষে মেরে ফিসফিস করে বলল, এই মশা দেখি মৌমাছিগোর বাপ, মনে হয় মৌচাকে ঢিল মারছি, এখন আইয়া সবটি মিলাইয়া কামড়াইতাছে। বাবা গো, কি জ্বলতেছে। সে হাত পা চুলকাতে চুলকাতে দাঁতে দাঁত চেপে 2-1টা গালিও দিল। তারপর বিরক্ত হয়ে বলল, গুলতিটা আনলেই ভালো হইতো রে। সারা চোখ গোল গোল করে তাকালো। তারপর বিস্ময় ভরা কণ্ঠে শুধালো, এই ভর সন্ধ্যায় গুলতি দিয়া কি করবি? মশা মারবি? আয়না দিমো? আরে না রে বাল, ওই ঘটকের চোখ বরাবর মারতাম, এক্কেরে কানা কইরা দিতাম। কানা হইলে কারো বিয়া ঠিক করতে পারত না। সারাদিন নিজের বউয়ের আঁচল ধইরা ঘুরত। আমরাও শান্তি পাইতাম, হ্যার বউও খুশি হইত। কথাটা শেষ হতেই হিয়া মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করল, কিন্তু চাপা হাসির শব্দ বেরিয়েই গেল। আরও ঠোঁট কামড়ে হাসি সামলাতে লাগলো। দিয়া অবশ্য হাসল না। সে অস্থির হয়ে এদিক ওদিকে তাকিয়ে বলল, তোরা গুলতির চিন্তায় আসোস, আমি যে বদনি ভৈরাও যাইতে পারি নাই। প্যাডের ভিতরে গুটুর মুটুর করতাছে, অন্যটাও বাথরুমের দরজায় ঝুলাইয়া আইসি। এখন কোনো পোলাপান আইলে লজ্জায় মইরা যামু। দিয়ার কথা শুনে বাকিরা হেসে গড়াগড়ি খেতে চাইলেও ধরা খাওয়ার ভয়ে মুখ চেপে ধরল। 4 জনের কাঁধ কাঁপছে। হাসির চোটে চোখে পানি চলে এসেছে, অথচ হাসার উপায় নেই। ঠিক তখনই দূর থেকে ঘটকের গলা ভেসে এলো। 5 জোড়া চোখ একসঙ্গে বড় হয়ে গেল। কেউ নড়ল না, শব্দ করল না, শুধু বুকের ভেতর ধুকপুক করে কাঁপতে লাগলো। ঠিক তখনই পরিচিত কণ্ঠস্বর শুনে তাদের ঠোঁটে হাসি ফুটল। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, নড়ে চড়ে বসল। তারপর কান খাড়া করে শুনল আরিসের বলা কথাগুলো। বড় বাড়ির মাইয়াগোর বিয়ার প্রস্তাব আনবেন, খুব ভালা কথা। অগর মাইয়া বিয়া দিব নাকি সাজাইয়া রাখবো অগর ব্যাপার। তয় আমার বাইতে ভুলেও পা বাড়াইলে পা ভাইঙা চুরচুর কইরা দিমু। আমি আমার বুইনের এখন বিয়া দিমু না, কানে ঢুকছেনি আমার কথা, নাকি কাজে কইরা দেখামো। আরিজের মুখোমুখি পড়ে ঘটক থতমত খেয়ে গেলেন। আরিজ যে সময় থাকে না তখনই আসেন, বাড়ির মহিলাদের ব্রেন ওয়াশের চেষ্টা করেন।
আরিজের মাকেও যথেষ্ট বুঝিয়েছেন, কিন্তু ছেলেটাকেই বোঝানো যায় না। ছেলেটা কেমন মারমুখো স্বভাবের। তাই উনি জোরপূর্বক হেসে বললেন, বিবাহযোগ্য মাইয়ারা আগুনের লাহান, অগরে বেশি দিন ঘরে রাখতে নাই, বদনাম হয়। যুগ জামানাও ভালা না, এখনকার মাইয়ারা প্যাট থিকা পইরা পিরিতের রীতিনীতি বুঝা যায়, চিপায় চাপায় ঢলাঢলি করে, এরপর বাপ মায়ের সম্মান খাইয়া 2 দিনের লাঙের সঙ্গে পলাইয়া যায়। এর থিকা বিয়া দাওন ভালা না। আমি ভালোর জন্যই আহি আরিস, রাগ কইরো না বাপ। আমার ভালা আমি বুঝি, আপনার কষ্ট করণ লাগতো না। এবার রাস্তা মাপেন দেখি। তা তুমি বিয়া করতা না? পাত্রী দেখমু, একখান পরীর সন্ধান আছে, ছবি দেখবা? দেখাই। না, আপনার পরী আপনার নিজের গলায় ঝুলাইয়া বইয়া থাকেন, ওসব পরী ফরি আমার লাগতো না। এ কথা শুনে ঘটক বেজার মুখে চলে গেলেন। ছেলেটা বড্ড গোয়ার, খুব কড়া কথা বলে। উনি যেতেই আরিস গোয়ালে ঢুকে গরুকে খড় ভুসি দিল, পানি খাওয়ালো। তারপর শুনিয়ে শুনিয়ে বলল, 1 মিনিটের মধ্যে সবটি বাহিরে বাইর হবি, নাইলে কাঁচা কঞ্চি দিয়া বাড়াইয়া ভূত বানাইয়া দিমু। বইয়া বইয়া সবটি গোবরের গন্ধ গিলতাছে, গিদরের ঝাড় কোথাকার। এ কথা শুনে 5 জন মিটিমিটি হাসতে হাসতে একে একে বাড়ির দিকে হাঁটা ধরল। ধারা সারা হিয়া দিয়া ভূয়া বাড়ির মেয়ে। আর এই গ্রামে ভূয়ারা সবচেয়ে সম্পদশালী মানুষ। যাদের সম্পদ বেশি তাদের ক্ষমতাও বেশি, আর যাদের ক্ষমতা বেশি তাদের দাপটও বেশি। আর এ কথাটা যে কতটুকু সত্য তা ওনাদের দেখলেই বোঝা যায়। ধারারা বাড়িতে ঢুকলে ওরাও ঢুকলো তার বাড়িতে। তাদের বাড়িটা ভূয়াদের মতো এত বড় না, টিনের চালার তৈরি ছোট্ট একটা বাড়ি, যেখানে বড় ভাই আরিজ বিধবা মা আর সে থাকে। মাত্র 3 সদস্যের ছোট্ট একটা সংসার তাদের। গুয়ে মারা যাবেন মামা, কথাখানা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই ভ্যানওয়ালা কষে ব্রেক চাপলেন। আকস্মিক কাণ্ডে পুরো ভ্যান রাস্তা থেকে ছিটকে একপাশে হেলে গেল। আচমকা এমন ধাক্কায় মুনতাসির তাল সামলাতে না পেরে ছিটকে পড়ে যাচ্ছিল, কিন্তু তড়িৎ লোহার হাতলটা ধরে কোনো মতে নিজেকে সামলে নিল। ভ্যানওয়ালা অদ্ভুত দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করছে, যেন এলিয়েন সে। ওনাকে ভাবে তাকাতে দেখে সে নিজেও নিজের দিকেই তাকালো। তার পরনে হাতা ফোল্ড করা সাদা শার্ট আর নেভি ব্লু কার্গো প্যান্ট, ডান হাতের কবজিতে লেদারের রিস্টব্যান্ড আর বাম হাতে স্মার্ট ওয়াচ, গলায় ঝুলছে প্রিমিয়াম কোয়ালিটির নেকব্যান্ড ইয়ারফোন। এই তো, এই বেশ। নিজে নিজেকে দেখে সে ভ্যানওয়ালার দিকে তাকালো। ভ্যানওয়ালা গলায় ঝুলানো গামছাটা কোমরে বাঁধলেন। তারপর রেগে খেকিয়ে উঠে বললেন, ছি, আপনি কি কইলেন এডি? আমি কেন গুয়ে মারা যাইমু? আমি ভালা মানুষ, প্রতি শুক্রবার জোহরের নামাজ পড়ি। এ কথা শুনে মুনতাসির থতমত খেয়ে গেল। ওনার রাগের কারণ বোধগম্য হলো না তার। তাই নিজেকে সামলে নিয়ে জোরপূর্বক হেসে বলল, আপনি ভুল বুঝছেন, আমি আপনাকে মারা যেতে বলি নাই। আমি বলছি গুয়ে মারা যাবেন কিনা। আবার কন গুয়ে মারা যাব নাকি? মশকরা করেন মিয়া? শহরের মানুষ বইলা আমাগো গেরামরে ওসব হাগাপাদার নাম দিয়া ডাকবেন? ভদ্রলোক মনে কইরা ভ্যানে তুলছিলাম, এখন দেখি আপনি আস্ত একটা খচ্চর। অকারণে গালমন্দ শুনে সে ভোলা ভালা মুখে তাকিয়ে রইল। এই লোককে বলছি কি আর উনি বুঝছে কি? মুখভঙ্গি দেখে মনে হচ্ছে সিট খোলার রড দিয়ে তার মাথা ফাটিয়ে দেবে। ওনার এমন রুদ্রমূর্তিতে কি বলবে ভেবে পেল না সে। তাই শেষ প্রচেষ্টা চালাতে পকেট থেকে কুঁচকে যাওয়া কাগজখানা বের করল। তারপর ওনার সামনে ধরল। ফোনের ফ্ল্যাশ জেলে দেখাবে তারও উপায় নেই। বিকেল থেকে মোবাইলটা মৃত লাশের মতো পকেটে পড়ে আছে। পাওয়ার ব্যাংকটা কাছে থাকলেও হতো।
বাস থেকে নেমে হাত মুখ ধুতে গিয়েছিল, এসে দেখে তার ট্রলি হাওয়া। ট্রলি খুঁজতে খুঁজতে সন্ধ্যাটুকু কেটেছে, কিন্তু পেলে তাও হতো, পায়নি সে। ট্রলিতে জামা কাপড়, জরুরি কাগজপত্র সহ কত কি যে ছিল, সব গেল। মন্দ ভাগ্য হলে যা হয়। কিন্তু এখন সেসব নিয়ে ভাবার সময় নেই। আগে ভুল বোঝাবুঝি থেকে বাঁচা দরকার। তাই সে মিনমিন করে বলল, মামা, দয়া করে লেখাটা একটু দেখেন। এই গ্রামের নাম এটাই লেখা আছে। কি জ্বালা বলুন দেখি। যে গ্রামে এসেছি সেই গ্রামের মানুষই নিজের গ্রাম চেনে না। কি? আমি আমার গ্রাম চিনি না? এই গ্রামের 14 গোষ্ঠী আমার চেনা জানা। আপনি নামেন গাড়ি থেক্কা। আপনিরে আমি এক পাও লইয়া যামু না। নামেন কইতাছি। ভ্যানওয়ালা চেঁচিয়ে উঠলে মুনতাসির ভ্যান থেকে নেমে রাস্তায় দাঁড়ালো। সে অসহায় চোখে চারিদিকে দৃষ্টি বুলালো। রাস্তায় একটা ল্যাম্পপোস্টও নেই। ঘুটঘুটে অন্ধকারে ধরণী ডুবে আছে। পথ কোনটা, ঘাট কোনটা, কোন দিকে যাবে সে? ঘড়ির কাঁটা না দেখলেও আন্দাজ করা যায় রাত এখন 9:30। অথচ চারপাশটা দেখে মনে হচ্ছে রাত 1টা-1:30। ঠিক তখন দূর থেকে একটা টর্চের আলো কাঁপতে কাঁপতে তাদের দিকে এগিয়ে এলো। তা দেখে মুনতাসিরও যেন আশার আলো দেখতে পেল। এতক্ষণে একটা মানুষ পাওয়া গেছে। এবার ওনার থেকে সাহায্য পাওয়া যায় কিনা দেখা যাক। তাদেরকে মাঝপথে দেখে সাইকেলওয়ালা নিজে থেকেই থামলেন। ধীরে ধীরে সাইকেল থেকে নেমে দাঁড়ালেন মুরব্বি গোছের এক লোক। পরনে লুঙ্গি ফতুয়া, চোখে মোটা কাচের চশমা। তিনি টর্চের আলো মুনতাসিরের মুখে মেরে বললেন, এইডা ক্যাডা? ঘটনা কি? তোমরা এইখানে খাড়াই রইছো ক্যা? মুনতাসির আর সুযোগ পেল না। তার আগেই ভ্যানওয়ালা নালিশের সুরে বললেন, দেখেন চাচা, শহর থেইক্কা আইসা এই চ্যাংরা আমারে কয় গুয়ে মইরা যাইতে। আমি কি এমন পাপ করছি আমারে এই কথা শুনতে হইব? এবার মুনতাসির বলল, না চাচা, গড প্রমিস, আমি ওনাকে মরতে বলি নাই। আসলে আমি যাব গুয়েমারা গ্রামে। আমাকে দেওয়া ঠিকানায় এই নামই লেখা আছে। কিন্তু উনি কিছুতেই বুঝতেছেন না। মুরব্বি দুই পক্ষের কথা মন দিয়ে শুনলেন। তারপর চশমা নাকের ডগায় নামিয়ে মুনতাসিরের থেকে কাগজখানা নিলেন। বানান খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে মুনতাসিরকে বললেন, বাজান, এইডা গুয়েমারা না তো, এইডা হইল গিয়া গোয়ামারা। মুনতাসিরের জবাব যেন রেডিই ছিল। সে বলল, দেখেছি আমি ভেবেছি যে লিখেছে সে ভুল করেছে। তাই আমি এতক্ষণ গুয়েমারা গ্রাম খুঁজছিলাম। তাছাড়া এমন ন্যাস্টি মার্কা গ্রামের নাম হয় নাকি? বুঝছি বাজান, তয় ঘটনার পিছনেও ঘটনা থাহে। আমাগো গ্রামের নাম এইডা রাখার পেছনেও বিরাট কারণ আসিল। হ বাজান, এইডা সত্য ঘটনা। এইডা আমাগো গ্রামের ঐতিহাসিক নাম। আর এই অঞ্চলের মানুষ পেয়ারারে গয়া অথবা গোয়া কয়। তো হ্যাঁ, যা কইতেছিলাম, আমাগো গ্রামে আগে এক জমিদার বাস করত। ওনার নাম আসিল হরিশচন্দ্র রায়। উনি খুব শখ কইরা একখান বিশাল গোয়ার বাগান করছিল। সেই বাগানে কাউরে ঢুকতে দিতেন না। শুনছি বেশ বড় বড় ডাসা ডাসা মিষ্টি গোয়া হইতো ওনার বাগানে। এক রাইতে ডাকাইত আইসা জমিদার বাড়িতে হামলা করছিল। জমিদার মশাইরে মোডা রশি দিয়া বাঁধছিল। গোয়ার বাগান দেখা ডাকাইতরা নাকি গোয়া ছিঁড়া খাইতেছিল। জমিদারের এত শখের গোয়া, এভাবে ছিঁড়া সহ্য করতে পারতাছিলেন না জমিদার। তাই চিল্লাইয়া ওনার পোলা গোবর্ধনরে ডাকতাছিল, ওরে গোবর্ধন, তোর বাপের গোয়া লইয়া গেল রে, তোর বাপের গোয়া খাইয়া লইছে রে। ডাকাইতরা সব লুটে পুটে পুইসা লইয়া গেল রে। মানে ওনার পেয়ারা বাগানে সব পেয়ারাগুলো সাবার করে দিচ্ছে। এইটুকু বলে মুরব্বি কপালের ঘাম মুছলেন। বলতে গিয়ে হাঁপিয়ে গেছেন।
এদিকে মুনতাসির চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে আছে। তার জীবনে অনেক লোমহর্ষক ঘটনা শুনেছে, কিন্তু এমন ঘটনা শুনেছে কিনা মনে পড়ছে না। তার মুখ দেখে মুরব্বি গলা ঝেড়ে আবারও বলতে লাগলেন, হরিশচন্দ্রের পোলা গোবর্ধন তখন খাটের তলায় কাঁপতেছিল, কিন্তু বাপের ওই গোয়া লইয়া গেল রে কওয়া চিৎকার শুইনা তার গায়ে তেজ ভর করল। একখান মরিচা পড়া শক্ত তলোয়ার লইয়া বাগানে আইল। তখনও নাকি ডাকাইত বস্তা ভর্তি গোয়া লইয়া দেয়াল টপকাইতেছিল। গোবর্ধনা ডানে বামে তাকাইল না, অন্ধের মতো তলোয়ার দিয়া ওই ডাকাতের পাশা বরাবর, মানে আসল গোয়া লক্ষ্য কইরা কোপ বসাইয়া দিল। এতক্ষণ ওনার বলা ঘটনাখানা ভ্যানলাও শুনছিলেন, কিন্তু শেষের দিকে মিলল না দেখে ফোড়ন কেটে বললেন, উহু চাচা, কোপ না। আমার দাদার মুখে তো শুনছিলাম তলোয়ারখানা তীরের মতো কইরা ডাইরেক্ট কান্দা বরাবর ভইরা দিছিল। হ, ওই একই কথা। মুরব্বি মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। তারপর বাকি ঘটনার সমাপ্ত টানতে পুনরায় বললেন, তারপর ডাকাইত ও বাপরে মারে বইলা গোয়ার বস্তা ফেলাইয়া আপন গোয়া লইয়া পলাইয়া গেল। পরদিন সকালে পুরা এলাকায় রাষ্ট্র হইয়া গেল জমিদারের পোলায় ডাকাতের গোয়া মারছে। হেই থেইক্কা এই গৌরবের ইতিহাস ধইরা রাখতে গ্রামের নামটি হইয়া গেল গোয়ামারা। এইভাবেই দিন যাইতাছিল। নামের লিগা কতবার লজ্জায়ও পড়ছিলাম। তয় মাস তিনেক আগে আমাগো গ্রামে শহরের পোলায় নাকি বিয়া বইতে আইছিল। বিয়ার কার্ডে গ্রামের নাম দেখা বিয়া ভাইঙ্গা দেওয়ার হুমকি দিছিল। পরে নেতার সুপারিশে সরকারি খাতায় নাম পাল্টাইয়া রাখা হইল পদ্মডাঙ্গা। এবারের নামটা কত সুন্দর না? কিন্তু আমরা খাঁটি বাঙালি, ঘাটতারার জাত, আমাগো সহজে ভালো কিছু রোচে না। তাই সুন্দর নাম পাইয়াও মুখে মুখে আগের ঐতিহাসিক নামটাই বাঁচাইয়া রাখছি। তা বাজান, এই রাইত বিরাইতে তোমার গোয়ামারা খাওনের, মানে গোয়ামারা যাওয়ার শখ চাপল কেন? মুনতাসির ততক্ষণে রাস্তার উপরে বসে পড়েছে। তার মাথা ভন ভন করে ঘুরছে। একটা নামের পেছনে এমন কাহিনীও থাকতে পারে। কি অদ্ভুত মানুষজন, কি অদ্ভুত এদের চিন্তা ভাবনা। না, এখানে থাকা সম্ভব না। সে চট করে উঠে দাঁড়ালো। তারপর মুরব্বিকে বলল, চাচা, এখানে আসা আমার ভুল হয়েছে। আমি গুয়ে মারাও যাব না, গোয়া মারাও খাবো না। না মানে না, আমি ঢাকা যাব। আমাকে জাস্ট রেল স্টেশন বা বাস স্ট্যান্ডের পথ দেখিয়ে দিন প্লিজ। ভ্যানওয়ালা এতক্ষণে পুরো বিষয়টা বুঝতে পেরেছে, তাই কিছুটা নরম হয়েছেন। সব জেনে খুব খারাপও লাগলো ছেলেটার জন্য। তাই বললেন, বাস স্ট্যান্ড এখন বন্ধ। শেষ বাস সাইরা দিছে রাত 8টায়। স্টেশন যাইতে হইলে মরা নদীর ওপার দিয়া যাইতে হইব। এই গভীর রাইতে সেইখানে নাকি জাউরা জিনের আসর বসে। বাঁচতে চাইলে যাইয়েন না। মুনতাসির কিছু বলার ভাষা খুঁজে পেল না। মাথা কাজ করছে না তার। সে এখন কোথায় যাবে, কার কাছে যাবে? রাতটা খোলা মাঠে কাটাতে হবে নাকি? তখন মুরব্বি দাড়ি চুলকে বললেন, তা বাজান, তুমি আসলে যাইবা কই, কার কাছে আইসো? আকবর ভূঁইয়ার বাড়ি। ও, তা পাগল সাওয়াল আগে কইবা না? সাইকেলে ওঠো দেহি, এবার আমি তোমারে নিয়া যাইতাছি, এক্কেরে বাইত গিয়া নামামু। মুনতাসির হাঁপ ছাড়ল। অবশেষে একটা গতি হলো। সে ঠোঁটে হাসি ফুটিয়ে সাইকেলের পেছনে বসতে গিয়ে দেখে বসার জায়গা নাই। তখন মুরব্বি একগাল হেসে বললেন, সামনে আইও বাজান, ডর নাই। আমার বুকের ভিতরে কইরা তোমারে লইয়া যামো। মুনতাসির ঢোক গিলল। আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করল, ও গড, এ কোন প্যারালাল ইউনিভার্সে ল্যান্ড করলাম?